আচ্ছা, আমরা তো নরমালি জানি তোমার কি যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার কত এফ এস কস থিটা, এটা তোমরা অলওয়েজ শিখে আসছি। এখন এখানে কিছু ধরনের এখানে কিছু তোমার ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কেমন যে থিটাটা হচ্ছে তোমার অলওয়েজ এফ এবং এস এর অন্তর্ভুক্ত কোণ, ঠিক আছে? এটা তো অলওয়েজ জানি আমরা, কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে কিছু ঝামেলা করে। সেটা হচ্ছে যদি কখনো আনুভূমিকের সাথে কোণ বলে দেয়, যদি কখনো হচ্ছে আনুভূমিকের সাথে যেটা কোথায় যে আনুভূমিকের সাথে যদি কখনো আনুভূমিকের সাথে যদি যদি এফ অথবা এস এর অন্তর্ভুক্ত কোণ বলে দেয়, তখন কিন্তু তুমি কি দিয়ে করবা? এফ এস সাইন থিটা দিয়ে করবে, এটা তো জানো বোধহয়, তাই না? আচ্ছা, এখন হচ্ছে যে কিন্তু মাঝে মাঝে করে কি জানো, যে এরকম একটা সিনারিও দিয়ে দেয় যে একটা বস্তু আছে এরকম, ঠিক আছে? এই বস্তুটাকে তুমি আনুভূমিকের সাথে আনুভূমিকের সাথে থিটা কোণে নিয়ে যাচ্ছ, এই বস্তুকে তুমি আনুভূমিকের সাথে থিটা কোণে নিয়ে যাচ্ছ। তো ওখানে বলছে যে বস্তু মেঝে বরাবর যায়, বস্তু হচ্ছে মেঝে বরাবর যায়। তো জিনিসটা কেমন, তোমাকে একটু আগে বলছি যে আনুভূমিকের সাথে যদি বল অথবা এফ এর অন্তর্ভুক্ত কোণ থিটা বলে, তখন আমরা এফ এর সাইন থিটা দিয়ে করব। কিন্তু এখানে বলছে যে এফ আনুভূমিকের সাথে থিটা কোণ, তাহলে সূত্র অনুযায়ী কি হওয়ার কথা, এই যে এফ এস সাইন থিটা হওয়ার কথা। কিন্তু আবার এখানে একটা জিনিস বলে দিচ্ছে যে বস্তুটা মেঝে বরাবর যাচ্ছে, তাহলে বলতে পারবো না যে সরণটা তোমার কি এদিক বরাবর? তাহলে অস্থির ভাব। এফ হচ্ছে তাহলে এফ হচ্ছে এদিক বরাবর, সরণ হচ্ছে এদিক বরাবর, তাহলে এটা কিন্তু আসলে এই কেসকে নির্দেশ করে না, এটা হচ্ছে এই কেসকে নির্দেশ করে, কারণ এখানে এফ আর এস এর অন্তর্ভুক্ত কোণ কি থিটা। তাহলে এই ম্যাথটা তুমি যখন দিবে তখন তুমি ম্যাথটা এভাবে করবা, এফ এস কস থিটা দিয়ে করবা। যদিও মনে হবে আনুভূমিকের সাথে কোণ মানে সাইন থিটা, কিন্তু না, আগে দেখতে হবে বস্তুটা কি আনুভূমিক বরাবর যায় কিনা। যদি বস্তু আনুভূমিক বরাবর যায়, তখন হচ্ছে জিনিসটা এফ এস কস থিটা দিয়ে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর যদি একটা নিউ পেজে তোমাদেরকে আর সাইন দেখাই, সাইন থিটা করা লাগবে ইয়ার সময় না, ওই উলম্ব বরাবর তুই বললে। যখন আনুভূমিকে, হ্যাঁ, না উলম্ব না, আমি লিখে দিচ্ছি সাইন থিটা হচ্ছে, এই যে সাইন থিটা হচ্ছে এই যে আনুভূমিকের সাথে যদি এফ অথবা এস এর অন্তর্ভুক্ত কোণ হয়, তখন হচ্ছে এফ এর সাইন থিটা দিয়ে করবো। আর যদি কখনো এফ এবং এস এর অন্তর্ভুক্ত কোণ বলে, তখন তুমি এফ এস কস থিটা দিয়ে করবা। কিন্তু এই যে নিচের যে কেসটা দেখাইছি, যে নিচের এই কেসটা দেখাইছি, যে এটা হচ্ছে বলে দেবে আনুভূমিকের সাথে কোণ, কিন্তু আবার বলবে বস্তুটা মেঝে বরাবর যায়। তাহলে কাহিনী কি? কাহিনী হচ্ছে দেখো, আলটিমেটলি ও ঘুরাই পেঁচাই ওরা বলেই দিছে এফ আর এস এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে তোমার কি এফ এস কস থিটা, বুঝে গেছে? ওকে। আচ্ছা, তাই এখন এখানের মধ্যে হচ্ছে একটা জিনিস আছে আনুভূমিকের সাথে, একটা মেঝের একটা জিনিস আছে, সেটা দেখাই আমি। সেটা সেরকম, ধরো এই সবসময় যদি তোমাকে আনুভূমিক এই কোন যদি কোনো একটা জিনিস বলে আনুভূমিকের সাথে কোণ, আমি তো দেখাচ্ছি আনুভূমিকের সাথে কোণ করে যদি এফ এদিক বরাবর হয়, তখন হচ্ছে তোমার কত এফ এস সাইন থিটা। কিন্তু যদি তোমার এরকম হয় যে উলম্বের সাথে উৎপন্ন কোণ, এই কোণটা বলে দেয়, তখন আসলে হয় তোমার কত এফ এস কস থিটা, ঠিক আছে? তো তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো, তুমি চাইলে ধরো তুমি যদি তোমাকে উলম্বের সাথে কোণ বলে দেয়, তুমি করতে পারো কি, এখানে 90 ডিগ্রি থেকে এই থিটাকে বাদ দিয়ে যে ভ্যালুটা আসবে, সাপোজ থিটা প্রাইম আসছে, তুমি সেটাকে এফ এস সাইন থিটা প্রাইম দিয়ে করে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার দেয়ালের সাথে উৎপন্ন কোণ। আরেকটা হচ্ছে স্প্রিং দ্বারা, স্প্রিং কর্তৃক আমরা জানি যে পড়ছিলাম, স্প্রিং কর্তৃক কৃত কাজ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, যেটা কিনা স্প্রিং এর বিভব শক্তির সমান। আমরা কিছু ম্যাথ করবো, তো এই জন্য আগে থেকে একটু সূত্রগুলো বলে দিচ্ছি। এই স্প্রিং এর বিভব শক্তি সমান, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আরো কিছু জিনিস করি একটু। সেটা হচ্ছে যদি বলে যে n সংখ্যক তোমাকে ইট, n সংখ্যক, এটা বোর্ড পরীক্ষার জন্য করছিল, ইট একটির উপর একটির উপর একটি রেখে এইচ উচ্চতার
মানে প্রতিটা এইচ উচ্চতার প্রতিটা ইটের উচ্চতা হচ্ছে তোমার এইচ করে রেখে তোমার একটি স্তম্ভ বানাতে কৃত কাজ হচ্ছে এম জি এইচ এন ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে টু। এখানে n হচ্ছে কি বলে দিয়েছিলাম, এটা n হচ্ছে তোমার ইটের সংখ্যা। এই ম্যাথটা তোমরা যখন ইয়াতে করতা, ইন্টারে করতা, এই ম্যাথটা বিশাল করে করতে হইতো তোমাদেরকে। মানে হচ্ছে যে প্রথমের জন্য জিরো, এরপরটার জন্য এরকম করে অনেক কঠিন করে করতে হইতো। যেহেতু আমরা শুধুমাত্র অবজেক্টিভের জন্য শিখতেছি, তো আমরা mgh n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এটা দিয়ে করবো। আচ্ছা, এরপর আমরা একটু দেখে আসি আমাদের আর কিছু বাকি আছে কিনা এখানের মধ্যে। এই যেমন দেখো প্রথম ম্যাথটা একটু অন্য কালি ইউজ করি, আমরা পেজ ইউজ করবো। তো প্রথমে যে ম্যাথটা দেখতেছো, এই যে কি বলছে, 2 নিউটন বল কোন একটা নির্দিষ্ট বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে 5 মিটার সরে গেছে। এটা যদি সে বস্তু হয়, তুমি বস্তুটাকে বল দিছো কত ডিগ্রি কোণ করে, 60 ডিগ্রি কোণে, তাহলে বস্তুটা বলের দিকে 60 ডিগ্রি কোণ করে এদিকে 5 মিটার গেছে। আর বলটার মান হচ্ছে তোমার কয় নিউটন, 2 নিউটন। তাহলে খুব সিম্পল এফএস কস থিটা দিয়ে করে ফেলতে পারতেছো। ঠিক আছে। এবার দেখো 30 নিউটন বল প্রয়োগে একটা গাড়িকে 200 মিটার সরাতে কত কাজ করতে হবে যদি বল রাস্তার সমান্তরালে প্রয়োগ করা হয়। সমান্তরাল যখন, তখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, যখন একই রেখা বরাবর তখনও থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আর বল যখন রাস্তার সাথে 60 ডিগ্রি কোণ, তখন হচ্ছে তোমার কত উলম্ব কোণে প্রয়োগ করা হয়। দেখো রাস্তার সাথে 60 ডিগ্রি উলম্ব কোণে প্রয়োগ করা হয়, তখন তুমি কি 60 ডিগ্রি কোণ করে cos 60 ডিগ্রি করে ফেলতে পারতেছো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা সূত্র এখানটা বলে রাখা ভালো। উলম্ব ডাব্লিউ, সূত্রটা আমরা জানতাম না, সাইন দিয়ে করা হতো না উলম্বকে। হ্যাঁ এটা আমি চাইছিলাম একটু কোশ্চেনটা করো। কারণ হচ্ছে দেখো, জিনিসটা হচ্ছে এরকম, ধরো এটা তোমার পিছালা রাস্তা, এটা তোমার একটা রাস্তা। ঠিক আছে। তুমি রাস্তার সাথে কোণটা উৎপন্ন করতেছো কত, 60। 60। গুড, 60। কিন্তু বস্তুটা কোন দিক বরাবর যাচ্ছে আসলে, বস্তুটা রাস্তা বরাবর যাচ্ছে না। হ্যাঁ। তাহলে সরণ হচ্ছে এদিক বরাবর, বল হচ্ছে এদিক বরাবর, তাহলে সরণ এবং বলের অন্তর্ভুক্ত কোণ কত, 60 ডিগ্রি না? তাহলে আমরা সাইন দিয়ে করবো নাকি কস দিয়ে করবো, এটা হচ্ছে স্পেশাল কেসটা, যেটা তোমার কাছে মনে হবে কি সাইন, কিন্তু আসলে জিনিসটা কি কস। আচ্ছা, বুঝতে এখানে পারছো কি ভাই? বলছেন অনুভূমিকের সাথে এফ এস এর মধ্যে? 60 ডিগ্রি, ইয়াপ ইয়াপ, 60 ডিগ্রি কোণ বলে দিচ্ছে অনুভূমিক রাস্তার সাথে 60 ডিগ্রি কোণে। ঠিক আছে, বুঝে গেছে রাজার? হ্যাঁ। আচ্ছা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি বলতো, আমরা জানি এফ এস কস থিটা। তো কস থিটা জিনিসটা কোত্থেকে আসে, এফ ডট এস থেকে আসে না? হ্যাঁ। তাহলে এফ এবং এস এর হচ্ছে তোমার ইয়ে কোনটা, এটাকে কি বলে যে ডট গুণনটাই হচ্ছে আসলে কিসের সমান, কাজের সমান। তাহলে এই যে এখানে যে ম্যাথটা দেখতেছো, এই যে এই জায়গায় এই যে ম্যাথটা দেখতেছো, যেটা কোণার উপর এফ দিয়ে দিচ্ছে, আর এখানে হ্যাঁ। তোমার কি আর দিয়ে দিচ্ছে, তাহলে এফ ডট আর করে দিলে ডট গুণন তো তোমরা জানো, আই এর সাথে আই, জে এর সাথে জে, জি। কে এর সাথে কে করে দিলে কি হচ্ছে, কাজের পরিমাণটা বের হয়ে যাচ্ছে। তাহলে ফাইন, আমরা আরেকটা স্লাইডে যাই, আমাদের এই স্লাইডের ম্যাথ শেষ। আচ্ছা, এটা যদি একটু উল্টা হয়েছে, এখন তা হুম। একটু দেখো, আশা করি একটু বড় করলে বুঝতে পারবা। ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, তো ঠিক। আমি এটার জন্য সরি যে আসলে উল্টা হয়ে গেছে। তো এখানে কি বলছে দেখো, যে 10টাই, এই যে এখানে এই যে 10টাই একটির উপর আরেকটি রেখে স্মৃতিস্তম্ভ তৈরি করতে সম্পাদিত কাজ কত। প্রতিটি ইটের উচ্চতা এই দিকে 0.25 মিটার দিয়ে গেছে এবং ইটের ভর 1 কেজি দিয়ে গেছে। তাহলে একটু পরে তোমাদেরকে যে শর্টকাটটা বলছিলাম, এই যে এম জি এইচ এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু, আরামসে এখানে মধ্যে বসে দাও, তোমার অ্যান্সারটা কি আসবে, চলে আসবে। ঠিক আছে। জি। এরপরে এই যে উদাহরণ 9টা দেখতে পাচ্ছ, একটা স্পেশাল কেস। স্পেশাল কেস মানে কি, তোমাকে একটু আগে যে জিনিসটা আমি বলছি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আসলে এফ ইনটু সরণ, ঠিক না? এফ ইনটু সরণ, ধরুন। এটা হচ্ছে তোমার রৈখিক, মানে এফটা
এই যে একটা বলছি এটা কিন্তু হচ্ছে রৈখিক গতিবিদ্যার ক্ষেত্রে ফোর্সের ভ্যালু। এখন তোমাকে যদি কৌণিকের ক্ষেত্রে বলে দেয়, তখন হচ্ছে কৌণিকের জন্য কিন্তু জানো যে কৌণিকের জন্য একটা হচ্ছে তোমার টাউ দিয়ে নির্দেশ করে, তাই না? টাউ। তাও আর সরণটা হচ্ছে আমরা থেটা দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা কৌণিকের ক্ষেত্রে কাজ মানে কত? টাউ ঠিক আছে। থেটা। ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে, এই দেখো এই যে একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে 2 পাই কোণে ঘোরানো হয়েছে। 2 পাই হচ্ছে আসলে থিটার ভ্যালু। কোন এতে 50 জুল কাজ হলে প্রযুক্ত টর্কের মান কত? তাহলে এই যে এখানে ইজ ইকুয়াল টু টাউ, থিটার মান হচ্ছে তোমার 2 পাই কোণে ঘোরানো হয়েছে। তাহলে হচ্ছে তোমার জিনিসটা কি, প্রযুক্ত কাজের মান হচ্ছে 50 জুল, ঠিক না? তাহলে টাউ এর ভ্যালু কত হবে? 50 ডিভাইড বাই হচ্ছে তোমার কত, 2 পাই, হচ্ছে 25/পাই। ঢাকা ইউনিভার্সিটিতে যখন ম্যাথগুলা দিবে এই পাই এর ভ্যালুটা তোমাদেরকে দিবে না, তুমি দিবে সব বলবে যে 25/পাই। বুঝা গেছে? হ্যাঁ, এরপর দেখো উদাহরণ যে 10টা আছে, উদাহরণ যে 10টা সেটা হচ্ছে এরকম যে একটা স্প্রিং এর বল ধ্রুবকের মান বলে দিছে। ঠিক আছে, স্প্রিংটিকে স্বাভাবিক অবস্থা থেকে 0.5 মিটার প্রসারিত করতে কৃতকাজ হিসাব করতে বলছে। তবে যেটা বললাম কৃতকাজ, স্প্রিং এর জন্য কৃতকাজ কত, হাফ কে এক্স স্কয়ার। তাহলে তোমাকে এক্স এর ভ্যালু দিয়ে দিছে, কে এর ভ্যালু দিয়ে দিছে, আর তুমি ইজিলি বের করে ফেলতে পারছো। পারবা না? পারবো। আচ্ছা, এরপর এই ম্যাটটা দেখো। 150 কেজি ভরের একজন ব্যক্তি 50 কেজি ভরের একটা বোঝা নিয়ে 4 মিটার দীর্ঘ একটা সিঁড়ি বেয়ে নামছে। আচ্ছা, যদি সিঁড়িটি দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণ করে থাকে তবে সে কত কাজ করলো নির্ণয় করতে বলছে। এটার জন্য আমি একটা আলাদা ইয়েতে যাই। ঠিক আছে, এখানে জাস্ট মনে রাখো কি কি বলছে। এখানে বলছে যে তোমার 50 কেজি ভরের ব্যক্তি, 150 কেজি মানে টোটাল তাদের মান হচ্ছে 200 কেজি, ঠিক আছে? আর 4 মিটার দীর্ঘ সিঁড়ি, তাহলে সিঁড়ির মান হচ্ছে তোমার কত, 4 মিটার দীর্ঘ। সিঁড়ির দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে সে কত কাজ করছে এটা একটু বের করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে এমন যে ধরো এইটা হচ্ছে আমার 4 মিটার দীর্ঘ সিঁড়ি, ঠিক আছে? এটা এই যে দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক না ভাই? হ্যাঁ, তাহলে তাহলে দেখো, তাহলে সে উঠতেছে এদিক বরাবর কত কেজি নিয়ে। এই যে তমাল সেন আগে আগে শুরু করে দিতে। হ্যাঁ, 150 যোগ 50 ইজ ইকুয়াল টু হচ্ছে কি, তমাল তুমি কি পড়াবে নাকি? 200। জি ভাইয়া। তুমি তো আগে আগে শুরু করে দিলে আমার বোর্ডের মধ্যে। সরি ভাইয়া, খেয়াল করিনি। আচ্ছা, সমস্যা নেই, মজা করলাম। আচ্ছা, তাহলে 50, হ্যাঁ, 150 যোগ 50 কত হয়, 200 কেজি। দুশো তাহলে দশ। সাজ্জাদ এবং, হ্যাঁ, সাজ্জাদ এবং তমাল দেখো। ভাই 210 কেজি। হ্যাঁ, 210 না, 200 কেজি নিয়ে 60 লিখি নেই, এটা 50 হবে। আচ্ছা, হোয়াটএভার, সমস্যা নাই, ভর তো আর কি, ভর। আচ্ছা। তাহলে দেখো আমরা জানি যে তোমার ওই যে তোকে বলছিলাম যে তোমার যদি দেয়ালের সাথে কোণ উৎপন্ন করে তখন এটার মান হচ্ছে এফ এফ কস ইন্টু দেয়ালের সাথে উৎপন্ন কোণ কস থিটা। ঠিক আছে, তাহলে এই ম্যাটটার এফ এর জায়গায় কি হবে? এফ মানে কত, এম ফোর্স। জি এস কস থিটা, ঠিক না? হ্যাঁ ভাই, এম হ্যাঁ, জি এস না এইচ হবে? এস হবে, এইচ বলতে উচ্চতা বুঝে, এখানে তো এস মানে কি, এই হ্যাঁ, এই হেলানো হেলানো তল বরাবর দৈর্ঘ্য, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে এম এর মান কত, 150 যোগ 50 200 ইন্টু 9.8। 9.8, এস এর মান হচ্ছে 4 মিটার ইন্টু কস 60। তাহলে এটাই তোমার কাজের মান। এখন যদি সেম ম্যাথ যদি তোমাদেরকে দেয়ালের সাথে কোণ না বলে হেলানো কোণ বলে দেয়, হেলানো কোণ মানে কি বলতো? হেলানো কোণ মানে হচ্ছে আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ, আনুভূমিকের সাথে কোণ। ঠিক আছে, তখন জিনিসটা কি হবে, ইয়া ছিল, সাজ্জাদ ছিল, তখন জিনিসটা হবে আসলে M1 যোগ M2 ইন্টু এস ইন্টু জি ইন্টু সাইন থিটা হবে, তাই না? কারণ আনুভূমিকের সাথে কোণ মানেই হচ্ছে তোমার কি ইউজ করতে হবে, সাইন থিটা ইউজ করতে হবে। তো আর উলম্ব তোমরা এই ভাই, আমরা, উলম্বর সাথে, হ্যালো, হ্যাঁ ভাইয়া, আমরা তো জানতাম যে মনোসব ভেক্টরের ইয়াতে উলম্বর সাথে সাইন নি, ঠিক আছে না? হুম 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 আনুভূমিকের হুম, সাথে এটা নরমালি ভুল, এটা
এটা এটা এটা এটা হচ্ছে উলম্বের সাথে সাইন নি, মানে হচ্ছে এটা একটা ভুল জিনিস। আচ্ছা তোমার যেহেতু বুঝতে পারছো, আমি তোমাকে জিনিসটা একটু দেখাই। এটা হচ্ছে এমন যে ধরো উলম্বের সাথে তখন হচ্ছে এরকম, যদি কোনো একটা ভেক্টর থাকে এইভাবে, সে যদি এদিক বরাবর থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এদিক বরাবর হচ্ছে তোমার কত, ধরে এটা যদি আর হয়, এদিক বরাবর কি ছিল, আর cos থিটা ছিল। এই যে উলম্ব বরাবর তোমার কি ছিল, আর তোমার কি আর সাইন থিটা ছিল, তাই না? এটা কথা তো বলতে যাচ্ছ, তাই না হ্যাঁ, সাজ্জাদ? জি। আর কিন্তু সায়েন্টিফিক ভাই এখানে, নরমালি ব্যবহার। হ্যাঁ এখন হচ্ছে আমি যে কথাটা বলছি তাহলে কথাটা ভুল কিনা, তাই সেই জিনিসটা একটু পরখ করে আসি। আচ্ছা, সেটার জন্য আমরা একটা, তো ধরো এখানে একটা বস্তু আছে, এই জায়গায় একটা বস্তু আছে, ঠিক আছে? আমরা জানি কোন জিনিসের ভর কেন্দ্র পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে, ঠিক আছে? এদিক বরাবর তোমার কি mg কাজ করতেছে, এবং এই কোণটা হচ্ছে থিটা কোণ। এই কোণটাকে থিটা কোণ চিন্তা করি, ঠিক আছে? তাহলে এবং কোনো জিনিস যখন কোনো মেঝে বরাবর থাকে, সেই মেঝের লম্বভাবে প্রতিক্রিয়া দেয়। যদি বস্তুটা এরকম থাকে, সে যদি এভাবে থাকে, যে তুমি যে তোমার ওজন অনুভব করতেছো, তোমার মেঝে তোমাকে বিপরীত দিক থেকে প্রতিক্রিয়া দিচ্ছে বলে তুমি তোমার ওজন অনুভব করতেছো। কিন্তু আবার তুমি যখন লাফ দাও, তুমি কি তোমার ওজন অনুভব করো? করো না, কারণ তোমার পায়ের নিচে তখন কোনো অবলম্বন থাকে না। এই জন্য কোনো জিনিস যখন মেঝে বরাবর থাকে, তার প্রতিক্রিয়াটা হচ্ছে মেঝে বরাবর লম্ব দিকে। কিন্তু এখানে তো তোমার মেঝেটাকে একটু বেঁকা, তাহলে এখানকার প্রতিক্রিয়াটা কি হবে? এই যে মেঝে বরাবর লম্ব দিকে হবে। তাহলে এই যে আরটা, আর এদিকে একটা কোণ উৎপন্ন করবে, এদিকে একটা কোণ উৎপন্ন করবে। তো এই যে দেখা যায়, হিসাব করে দেখা যায় এই কোণের মান হচ্ছে থিটা। ফলে যার সাথে থিটা কোণ উৎপন্ন করে, দেখো যার সাথে থিটা উৎপন্ন করতেছে সেদিকে কস, আর যাদিকে করতেছে না সেদিকে হচ্ছে তোমার কি সাইন। তাহলে এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে না, যে এদিক বরাবর হচ্ছে তোমার এন জি কস থিটা। আর এর সাথে থিটা কোণ উৎপন্ন করে নাই, যে এদিক বরাবর হচ্ছে এন জি সাইন থিটা। এই জন্য আনুভূমিকের সাথে কোণ যখন বলে তখন এন জি সাইন থিটা, মানে এই যে হেলানো তল বরাবর সবসময় কি হয়, এন জি সাইন থিটা হয়। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, তমাল বুঝছো? ও তমাল, হ্যালো, হ্যাঁ ভাইয়া, তোমার নাই। আপনার কথাটা বুঝছেন, একসময় হঠাৎ জোরে আসে আবার কমে যায়। একটা হেডফোন ইউজ করলে মনে হয় বেটার হতো। এটা আসলে হেডফোনের জন্যই হচ্ছে, মানে আমি হেডফোনটা যখন সেটে করছি, হেডফোনটা ক্লিপ দিচ্ছি, এখন ঠিক আছে, কনস্ট্যান্ট শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, জিনিসটা বুঝছো, তাহলে আমরা একটু আমাদের পড়ায় ফিরে যাই। আচ্ছা, এখন অন্যদিন যে তোমাদেরকে ইয়াতে ক্লাস নিতাম, কি বলে, আহ কিসে ক্লাস নিতাম, খাতায়। খাতায় যে ক্লাস নিতাম, ওখান থেকে কি এই জিনিসটা ভালো আসতেছে? ওখান থেকে এখানে ভালো হচ্ছে না। ওকে, সেটা ঠিক আছে, এটাই চাচ্ছিলাম। আহ কোন ম্যাথটা করাবো এখন? আচ্ছা, ওই যে উপরে আমরা ইয়াগুলো উপরে নিছিলেন, ওই যে একদম উপরে। মাঝখানে মাঝখানে হারায় যায়। আরো উপরে ভাই, আরো উপরে, একদম প্রথম। এটা, না, এটা হচ্ছে তোমার গতকালের, এটা হচ্ছে আমি নিজে একটা ভিডিও বানাইছিলাম, এটা ওগুলা আচ্ছা না। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আমার একটা কথা আছে। সাজ্জাদ যে ভিডিওগুলো ইউটিউবে ছাড়তেছে, হ্যাঁ, এ এগুলা তো মনে করেন যে আমরা পেড ক্লাস করতেছি না হ্যাঁ, এখন। মানে ওই গ্রুপে ওই দিন দেখলাম যে ম্যাথ গ্রুপে অনেকে দেখতেছি ভিডিওগুলা নিয়ে ওরা ব্যবসা করতেছে বা ইউটিউবে ছেড়ে ছেড়ে ওরা দেখাচ্ছে। ভাই অন্য কারণ কোথাও, আমার মত, আমার চ্যানেল ছাড়া অন্য কোথাও দেখলে তাহলে ভাই ইয়া করতে পারে। না শোনো না, শোনো শোনো, অন্য কোথাও দেখার জন্য না। আমি বলি মানে ভিডিওগুলা তো অন্য কেউ দেখতে পারতেছে, ওইটা বলতেছি। আমার তো পেড ক্লাস নেই এগুলা, এই জন্য বলতেছি আরে না, সাজ্জাদ যদি হোয়াটসঅ্যাপে দিয়ে দেয় ডাইরেক্টলি। না না, হোয়াটসঅ্যাপে এত বড় শোনো না, ফাইল যাবে না ভাই। তমাল, সেটা হচ্ছে কি হ্যাঁ হোয়াটসঅ্যাপে ভাইয়া, তো, শোনো, হ্যাঁ। না না ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ভাই, ঠিক আছে, ও ভালো কথা বলছে, ম্যাথ ও ক্লাসে ভালো কথা এরকম হচ্ছে বলছে। বুঝছেন, ইমু ভাইয়ের ক্লাস হুম। গুলা পাচার করে দিচ্ছে এখন। হ্যাঁ, যখন এই তোমার মোবাইল ইমু ভাইকে, ক্লাসগুলো পাচার করে। ইমু ভাইকে জানাইছো? না না, ইমু ভাই হ্যাঁ নিজে জানে। এখন কথা হয়েছে কি জানেন, যখন ইমু, এই থাক, এটা হইতে পারে, মানুষ উচ্চারণ ঝামেলা, সমস্যা নাই, ইয়ে করিও না, বুলবুল ভাই অনেক উদার ঠিক মনে আছে? মানুষ। আচ্ছা দেখো, এখন আমরা আরেকটা ইয়েতে যাই,
কামাল, তোমার কাছে আজকে ক্লাসটা কেমন লাগতেছে সেটা বলো। ভাইয়া ক্লাস ভালো লাগতেছে, কিন্তু আমি আর হুম, সাজ্জাদ ছাড়া কি আর কেউ নাই? আচ্ছা, আর কেউ তো নাই। না না, ওদের আজকে একটু অসুবিধা আছে, ওই জন্য আসে নাই। আমি এ, গত ক্লাসটা ওই ক্লিয়ার জিনিসটা, করতে পারিনি। ম্যাথটা তাহলে আরেকবার দেখাবেন একটু কষ্ট করে। ওই যে ওই কোনটা কোনটা? ওই যে সাইন আর কসের যে একটা প্যাচ লাগে যাচ্ছে আমাদের ওই আচ্ছা উলম্ব, ওই ম্যাথটা যদি আরেকবার দেখাতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখাবো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার তাহলে লাস্টে করে দেখাই, ঠিক আছে। আচ্ছা তাহলে ঠিক হচ্ছে আছে। যে ধরো কেউ যদি আসেও তার জন্য উপকার হবে। এখন হচ্ছে আমরা একটু আচ্ছা, ইয়েতে যাই, হ্যাঁ। এখন এই ম্যাথটা দেখো, এই ম্যাথটার মধ্যে উম, এখানে কি লিখছে, এই ম্যাথটা যে 13 নম্বর ম্যাথ, উদাহরণ 13 উদাহরণ 13 যেটা, এটার জন্য আমি দুটো সূত্র লিখি। এটা হচ্ছে তোমরা হুকের সূত্র পড়ছিল না, এফ ইজ ইকুয়াল টু কে এক্স। তাহলে কে মানে কত, এফ বাই এক্স, তাই না? হ্যাঁ আর একটাকে বলছি স্প্রিং এর জন্য কৃত কাজ হচ্ছে হাফ কে কে এক্স স্কোয়ার। হ্যাঁ, তো কখনো যদি কে এর মান বলে না যায়, তোমরা এমনি বের করতে পারবে না। হাফ, তখন হবে তোমার কত, এফ বাই নিশ্চয়ই এটার মান হবে এক্স ওয়ান, আর ইন্টু আর একটা সরণের মানটা এখানে বলে দিবে। এখানে হচ্ছে ওই ম্যাথটাই, যে এই 25 নিউটন বল কোন একটা স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করলে, বৃদ্ধি করার ফলে স্প্রিংকে 6 সেন্টিমিটার প্রসারিত করতে কত কাজ সম্পন্ন হবে। তাহলে প্রথমে কিন্তু কতটুকু করছে, প্রথমে প্রথমে হচ্ছে তোমার 10 সেন্টিমিটার বৃদ্ধি করছে, মানে হচ্ছে 0.1 মিটার বৃদ্ধি করছে। দেন 6 সেন্টিমিটার প্রসারিত করতে বলছে, 6 সেন্টিমিটার মানে তোমার 0.06 মিটার প্রসারিত করতে বলছে। তাহলে এখানে তোমার এক্স কিউ এর ভ্যালু হচ্ছে যাকে প্রসারিত করতে বলছে সেটা, আর কে এর ভ্যালু কি, 25 নিউটন বলকে তুমি যখন এই 0.1 দিয়ে ভাগ করবা তখন কে এর মানটা পেয়ে যাবে, ঠিক আছে। সেই কে এর মানটা তুমি যখন খুব সিম্পলি এখানে মধ্যে বসাই দাও, বুঝতে পারছো একটা। ওখানে মানটা দিচ্ছিল হচ্ছে বৃদ্ধি করলে এই, হ্যাঁ, সম্পূর্ণ কাজ করতে, ঠিক আছে হ্যাঁ। বুঝছো? ঠিক আছে। ইয়া বুঝছো, কামাল বুঝছো ভাইয়া? 10 সেন্টিমিটার, উদানটা একটু 10 সেন্টিমিটার কি মিটারে নিয়ে আসেন আবার? হ্যাঁ হ্যাঁ, 10 মিটারকে মিটার নিয়ে, আমার ল্যাপটপটা যদি টাচ স্ক্রিন হতো কত ভালো হতো, মুছে বলতাম আজকে। আজকে হলে কি হাত দিয়ে মুছা যায়? অসুবিধা নেই ভাই, আগামীতে হবে। হ্যাঁ হবে হবে। সাজ্জাদ কিনে দিবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। তোমারও কিন্তু আচ্ছা। এখন দেখো, এখন একটা সূত্র আছে যে তোমার স্প্রিং কর্তৃক কৃত কাজ আর স্প্রিং এর বিরুদ্ধে কৃত কাজ, এটা তো তোমরা বইতে পড়ছো, ঠিক না? যে তোমার, আমি তো তোমাদেরকে লিখে দিই জিনিসটা, একটু দেখেই লিখে দিই। এই জিনিসগুলো হচ্ছে পরীক্ষার হলে গেলে অনেকে ভুলে যায়, তো কেমনে মনে রাখতে হবে এটা তো আমি বলি। যে মনে রাখবে এরকম, স্প্রিং কর্তৃক, যে স্প্রিং কর্তৃক স্প্রিং কর্তৃক কৃত কাজ হচ্ছে হাফ কে এক্স, তোমার এখানে লিখবা প্রথম, মানে প্রথমে যে জায়গা ছিল প্রথম স্কোয়ার মাইনাস এক্স শেষ স্কোয়ার, মানে শেষে যে জায়গাটা যাবে, বুঝতে পারছো? এখন যদি ভালো মতো খেয়াল করবা কোশ্চেনে কি স্প্রিং করতে বলছে কিনা, যদি স্প্রিং এর বিরুদ্ধে বলে, স্প্রিং এর বিরুদ্ধে বলে একবার নগদে এটার আগে একটা কি দিয়ে দিবা, একটা মাইনাস দিয়ে দিবা, তাহলে হাফ কে এক্স প্রথম স্কোয়ার এক্স এক্স প্রথম বলতে কি ভাই, প্রথম শেষ, যে ভ্যালুটা দেওয়া থাকবে ওইটাই? প্রথম যে জায়গায় ছিল, হ্যাঁ প্রথম যে জায়গাটা ছিল, প্রথম যেটা না, সে প্রথমে যে জায়গায় ছিল, প্রথম বলতে প্রথমে যে জায়গা ছিল, প্রথমে যে জায়গায়, প্রথমে যে জায়গায় ছিল এরকম কিছু, ঠিক আছে, এটা মানে হচ্ছে প্রথম। আর এটা হচ্ছে তোমার শেষে যে জায়গা ছিল, তো প্রথম না লেখা, আমি আদি লেখা উচিত ছিল, আদি আর শেষ, তাহলে বুঝতে ভালো মতো। তাহলে এই কাজটা আমি কেন করলাম, মাইনাস দিয়ে কেন শিখাইলাম, দেখবা বইতে মাইনাস দিয়ে দেওয়া নাই, বইতে ইনিশিয়াল ফাইনাল এরকম অনেক কিছু লিখে ভরাই ফেলছে। তো তুমি যদি একটা সূত্র মুখস্থ করো, তুমি সূত্র মুখস্থ করবা স্প্রিং কর্তৃক কৃত কাজ, ঠিক আছে, তুমি এটা মুখস্থ করবা, তাহলে স্প্রিং এর বিরুদ্ধে কৃত কাজটা, স্প্রিং কর্তৃক কৃত কাজের আগে যদি তুমি মাইনাস বসে দাও তাহলে অটো পেয়ে যাচ্ছ না। স্প্রিং এর বিরুদ্ধে। হ্যাঁ, স্প্রিং এর বিরুদ্ধে করলে তো তোমার কি, স্প্রিং কর্তৃক কৃত কাজটা শিখলে অটো পেয়ে যাচ্ছ না। হ্যালো, হ্যাঁ জি। ঠিক আছে, ওকে। তাহলে এখন হচ্ছে
এই মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ পড়ে আসি। মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ, সরি মহাকর্ষ বলের জন্য কৃত কাজ। তাহলে মহাকর্ষ বলের জন্য কৃত কাজ হচ্ছে জি এম এম 1 তোমার হচ্ছে R2 ডিভাইড হচ্ছে 1/R1। আচ্ছা আচ্ছা, কি লিখতাম, হ্যাঁ 1/R2 ডিভাইড হচ্ছে 1/R1। ঠিক আছে, এখানে একটু দেখি। এই জিনিসটা মহাকর্ষ বলের জন্য কৃত কাজ হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো তো বলতে কি পৃথিবীর ভরটা বুঝেছেন? কোনটা, এম এম, হ্যাঁ এম হচ্ছে মাস অফ আর্থ, মাস অফ আর্থ। আর ছোট এম হচ্ছে যে তোমার অন্য যে বস্তুটা, অন্য যে বস্তু সেটা, বুঝছো তমাল? তাহলে মহাকর্ষ বলের জন্য কৃতকাজ যদি এটা হয়, তাহলে মহাকর্ষ বলের বিরুদ্ধে, মহাকর্ষ বলের বিরুদ্ধে যদি বলে, বিরুদ্ধে যদি বলে তাহলে কি হবে বলতো? এই জিনিসটা কি হবে, মহাকর্ষ বলের বিরুদ্ধে হলে জাস্ট আগে একটা কি দিবা, মাইনাস দিয়ে দিবা, জি এম এম 1/R2 মাইনাস 1/R1। তোমাদের কাছে মনে হতে পারে অ্যান্সার কি মাইনাস আসবে কিনা, না অ্যান্সার মাইনাস আসবে না। অ্যান্সার আসলে এরকম তুমি হিসাব বিকাশ করার পরে অটো একটা এর মধ্যে ভ্যালু চলে আসবে, বুঝতে পারছো? আমি জাস্ট মাইনাসটা দিচ্ছি যাতে তোমাদের জিনিসটা বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয়। এই জিনিসটা ভুল করবা না, এই জিনিসটা ভুল করলে কিন্তু পরীক্ষা অনেক মার্কস চলে যাবে, বুঝে গেছে ভাই? কোনটা বে? এই যে এই দুটো সূত্র ভুলিও না, কোথায় R2 হবে কোথায় R1 হবে এই জিনিসটা ভুলবা না, এই জিনিসটা ভুললে কিন্তু বিপদে পড়বা। তাহলে এই ম্যাথটা একটু দেখি, এই যে ম্যাথটা দেখি কি, R2 এই যে হ্যাঁ, এই ম্যাথটা বলছে একটা স্প্রিং এর সাথে যুক্ত একটা ব্লক কোনো আনুভূমিক তলের উপর দিয়ে, কোনো আনুভূমিক তলের উপর দিয়ে চলাচল করতে পারে। ব্লকটি যখন x1 এর মান বলে দিচ্ছে আর x2 এর মান বলে দিচ্ছে তখন স্প্রিং কর্তৃক কৃত কাজ। স্প্রিং এর ক্ষেত্রে প্রথম আর মানে x1 বসে আগে আর x2 বসে পরে। এই দেখো, দেখছো x1 বসে আগে আর x2 বসে তোমার কি পরে, এখানে কিন্তু ভুল লিখছে। এখানে হবে তোমাকে 0.15 হবে আগে আর 0.30 হবে তোমার কি পরে, হচ্ছে যে এটা ভুল লিখছে, আর এটা ভুল লিখছে। হ্যালো, হ্যাঁ ভাই শুনতেছি। তাহলে ম্যাথটা কি বুঝছো? জি। কমাল বুঝছো? আর মহাকাশের বিরুদ্ধে, মহাকাশের জি ভাইয়া। R2টা পরে, R2টা আগে হবে আর কি। হ্যাঁ আর2টা আগে হবে, এই এই জিনিসগুলো একটু কেয়ারফুল। তাও আমি আমি যদিও বলছি, আমি অভ্যাসে কনসেপ্ট বুক থেকে বলছি, আশা করি ঠিক আছে। তোমরা তাও একটু ইসাক স্যার অথবা তপন স্যারের বই থেকে মিলিয়ে নিবা যে ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা ইয়ে একটু পজ রাখো কিনা, কি বলে এই সাবজেক্ট একটু পজ রাখো, আগামীটা শেষ হোক কেন। আচ্ছা এখানে যে প্রথম ম্যাথটা আছে উদাহরণ 6, একটু দেখো উদাহরণ 6 যেটা আছে যে 10 মিটার উঁচু একটা স্থান থেকে 100 গ্রাম ভর বিশিষ্ট একটা বলকে ফেলে দিলে যদি বলটি পুনরায় 8 মিটার উঁচু পর্যন্ত ওঠে তবে কি পরিমাণ শক্তি ক্ষয় হবে। হ্যাঁ, তবে কি পরিমাণ শক্তি ক্ষয় হবে এটা চিন্তা করো তো। জিনিসটা হচ্ছে আহ, প্রথমে এই বস্তুটা যখন 10 মিটার উঁচুতে ছিল, 10 মিটার উঁচুতে ছিল তখন তার সূত্র হচ্ছে mg/10। যখন সেটা 8 মিটার উঁচুতে তখন তার বিভব শক্তি কত, mg/8। তোমরাই আমাকে বলো এখানে যে পরিমাণ শক্তি তার মধ্যে কনজার্ভ অবস্থা থাকবে, এখানে কি সেটা থাকবে? থাকবে না। তাহলে কি পরিমাণ শক্তি ক্ষয় হয়েছে সেটা কেমনে বের করবো? আদি মান থেকে তুমি যদি বর্তমান মানটাকে বাদ দাও তাহলে অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে mg/10 - 8, এখান থেকে ওরা শর্টকাটটা বানাইছে আর কি, যে mg/h2 মাইনাস হচ্ছে h1, বুঝতে পারছো? সরি h1 মাইনাস h2, হ্যাঁ, বলটা কি মানে মাটিতে পড়ে আবার 8 মিটার উঠছে? হ্যাঁ ড্রপ খাইছে আর কি। তার মানে আগে যে পরিমাণ শক্তি ছিল সেটা একটু ক্ষয় হয়েছে বলেই আগের মতো শক্তি দিয়ে আর 10 মিটার পর্যন্ত উঠতে পারেনি, ড্রপ দিয়ে উঠছে। আচ্ছা। ঠিক আছে, পরেরটা দেখো, পরের যে ম্যাথটা সেটা হচ্ছে একটা গাড়ি 36 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল, প্রায় কোন বেগে চললে গাড়িটির গতিশক্তি দ্বিগুণ হবে।
তো আমাকে একটু দেখাও যে গতিশক্তির সাথে বেগের সম্পর্ক হচ্ছে ভি স্কয়ার, তাহলে ই টু ডিভাইড বাই ই ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে ভি টু ডিভাইড হচ্ছে ভি ওয়ান স্কয়ার। তোমাকে বলছে কি বেগে চললে গাড়িটির গতিশক্তি দ্বিগুণ হবে। তো দ্বিগুণ মানে কত? ই টু মানে হচ্ছে টু ই ওয়ান ডিভাইড বাই ই ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে ভি টু ডিভাইড বাই হচ্ছে ভি ওয়ান। তুমি যদি রুট ওভার করো কত আসবে? জাস্ট রুট টু আসবে। তাহলে ভি টু ইজ ইকুয়াল টু হচ্ছে রুট টু ইন্টু ভি ওয়ান। এখন যদি দ্বিগুণ না বলে তিন গুণ বলতো, চার গুণ বলতো, তখন তাহলে তুমি চিন্তা করতে পারো যদি এন গুণ হয় তাহলে ভি টু ইজ ইকুয়াল টু হচ্ছে এন ইন্টু ভি ওয়ান। মানে গতিশক্তি যদি এন গুণ হয় বলে তাহলে হচ্ছে তুমি বেগের মানটা এভাবে বের করবা, ভি টু ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এন ইন্টু ভি ওয়ান। বুঝতে পারছো? বুঝতে পারছো? তো বাজি বদারা হতো না হ্যাঁ ভাই বেকার। নাকি? আর একটা বলবো। এই আরেকবার বলেন। আচ্ছা, আমরা জানি কি গতিশক্তির সাথে এটার সম্পর্ক কি? এটা এটা তো জানোই যে ই কে ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত? হাফ এম ভি স্কয়ার। তাহলে ই কে এর সাথে ভি স্কয়ার সম্পর্ক কি? ই কে সমানুপাতিক ভি স্কয়ার। তাহলে ই সমানুপাতিক ভি স্কয়ার বলতে পারো। তাহলে এখন ভি স্কয়ার মানে কত? ই টু বাই ই ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে ভি টু বাই ভি ওয়ান হোল স্কয়ার। তাহলে তুমি ই টু বাই ই ওয়ান কে কি করতে পারো? রুট ওভার ই টু বাই ইউ ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে, মানে এটাকে রুট করছি এটাকে রুট করছি, এটাকে যখন রুট করছি এটা স্কয়ার চলে গেছে, এটাকে রুট করলাম যেটা টু থেকে গেল। তাহলে ভি টু বাই রুট টু ভি। এখন এখানে দুই এর জায়গায় তো তিনও বলতে পারতো, চারও বলতে পারতো, পাঁচও বলতে পারতো, মানে পাঁচ গুণ, ছয় গুণ, সাত গুণ। তাহলে আমরা সব কেসের জন্য চিন্তা করলাম এটা আসলে এন গুণ বলছে, সেই জন্য আমরা লিখছি যে ভি টু ইজ ইকুয়াল টু হচ্ছে রুট রুট এন ইন্টু ভি ওয়ান। এখন বুঝছো? আচ্ছা ব্যাগ যদি দ্বিগুণ হয় বা এই টাইপের কিছু বলে আর কি, তাহলে এই সূত্রটা খাটে। ব্যাগ না, গতিশক্তি যদি দ্বিগুণ হয়, তিন গুণ হয়, চার গুণ হয়, তখন ব্যাগ যদি বের করতে বলে তখন এইভাবে করবা। বুঝতে পারছো? হ্যাঁ। আর যদি তোমাকে উল্টা কেস বলে ব্যাগ তিন গুণ করছে, গতিশক্তি কত? তাহলে চিন্তা করো, ই কে সমানুপাতিক ভি স্কয়ার। তাহলে ই টু বাই ই ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে ভি টু ডিভাইড হচ্ছে ভি ওয়ান স্কয়ার। বলছে ব্যাগ সাপোজ এন গুণ করছে, তাহলে ভি টু হচ্ছে এন গুণ অফ ভি ওয়ান। তাহলে তুমি সুন্দর মতো ভি টু এর জায়গায় এন ইন্টু ভি ওয়ান ডিভাইড হচ্ছে ভি ওয়ান বসাই, কি লিখবা? স্কয়ার। তাহলে এই ভি ভি কাটাকাটি, তাহলে ই টু ইন্টু এন স্কয়ার ইন্টু ই ওয়ান। যদি ব্যাগ কত গুণ হয় সেটা বের করতে বলে তাহলে কি দিয়ে করবো? স্কয়ার দিয়ে করবো। আর যদি গতিশক্তি হয় সেটা বের করতে বলে তবে তোমার কি করবো? রুট এন দিয়ে করবো। ব্যাপারটা কি বুঝা গেছে? জি বুঝছি। থ্যাংক ইউ। তাহলে পরের স্লাইডে যাই। আচ্ছা, এটার জন্য হচ্ছে, এটা তো বুঝতেছো, ইয়েটা স্লাইডটা তো বুঝতেছো, বড় করি। দেখা যাচ্ছে স্লাইডটা? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো, প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে, আচ্ছা নেক্সট দিন থেকে সোজা করে দিব, আসলে খেয়াল করি না যে ব্যাকা হয়েছে এটা। নেক্সট হচ্ছে এরকম যে 25 গ্রাম ভরের একটা বুলে 500 এমএসএন ব্যাগে একটা লক্ষ্য বস্তুকে আঘাত করে 100 এমএসএন ব্যাগে বের হয়ে গেছে। তো বস্তুটির ভেতর দিয়ে যাওয়ার ফলে কি পরিমাণ শক্তি ব্যয়িত হয়েছে? তাহলে এটা নিয়ে চিন্তা করো, কি পরিমাণ শক্তি ব্যয়িত হয়েছে। এটা হচ্ছে যদি তুমি দেখো একটা বস্তু যদি এরকম হয়, একটা বস্তু যদি এরকম হয়, যে এরকম যদি আবার চিন্তার চেষ্টা করি, ঠিক আছে? এখানে যখন হিট করছে বস্তুটা, এখানে যখন হিট করছে তখন ছিল হাফ এম ভি ওয়ান স্কোয়ার, ঠিক না? হ্যাঁ। আর এখান থেকে যখন বের হয়েছে এর কি ব্যাগ আগের মতো থাকবে? ভেদ না। দিয়ালটাকে প্রতি মুহূর্তে বাধা দিবে না? হাফ এম ভি টু স্কোয়ার। তাহলে তোমার গতিশক্তির পরিবর্তন কি হবে? কি পরিমাণ গতিশক্তি হবে? তাহলে বুঝে নিতে হবে আসলে এখানে প্রথম গতিশক্তি বেশি ছিল, কারণ দেয়ালকে বেশি জোরে হিট করছে, বের হওয়ার সময় কিন্তু অলওয়েজ স্লো বের হবে। তাহলে আমরা কি বলবো? হাফ এম ভি ওয়ান স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার কি ভি টু স্কোয়ার। বুঝছো একটা? জি।
আচ্ছা এখন ম্যাথটা যদি আমি চেঞ্জ করে দিই, এটা তো তোমার রৈখিকের জন্য, তুমি যদি কণিকের জন্য দিই, তোমাদের কি মনে পড়ে নিউটনীয় বলবিদ্যা যখন ইন্টারে পড়ছিলা, নিউটনীয় বলবিদ্যা যখন ইন্টারে পড়ছিলা, তখন জানতা যে এম যে কাজ করে আইও একই কাজ করে। আই আই কি ছিল? জড়তা ভ্রামক ছিল। আই ছিল জড়তা ভ্রামক। আর ভি যে কাজ করে, ভি যে কাজ করে ওমেগাও একই কাজ করে। ওমেগাও একই কাজ করে। ঠিক আছে, ওমেগাও একই কাজ করে। খুবই ভালো কথা। তাহলে ওখানের জন্য গতিশক্তির সূত্র হবে, মানে গতিশক্তির পরিবর্তনের সূত্র হবে এম এর জায়গায় বসবে আই, আর এখানে বসবে তোমার ওমেগা টু স্কয়ার মাইনাস হচ্ছে ওমেগা ওয়ান স্কয়ার। বুঝতে পারছো? জি ভাই। তো আমার বুঝছো? এখন ভাই আই এর মানটা কেমনে বের করবো? আই এর মান হচ্ছে, আই এর তো সূত্র আছে, এক 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 বস্তুর জন্য এক এক সূত্র। আর যদি তোমাকে চক্রগতির ব্যাসার্ধ বলে দেয়, এম কে স্কয়ার দিয়ে করে ফেলবো, সিম্পল। ঠিক আছে, এটা হচ্ছে, এই জিনিসটা আমরা না হয় নিউটনের বলবিদ্যায় শিখবো, জাস্ট আমি একটু এটার সাথে মিল রাখার জন্য বলে রাখলাম। ঠিক আছে, ওকে। তাহলে পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন কি বলছে দেখো, পরের কোশ্চেন লাগবে না, এই লাস্টের আগেরটা, যে 60 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে, এই যে এগুলো 9 করতাম, বিনা বাধায় পড়তে দিলে ভূমি থেকে কত কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে বলে সূত্র হচ্ছে এইটা, x ইজ ইকুয়ালস টু h বাই m প্লাস 1 মুখস্থ। তাহলে h মানে কি? টোটাল উচ্চতা মানে 60 মিটার। n মানে কি? কত গুণ গতিশক্তি, বিজ্ঞান মনে রাখবে, এটা কিন্তু বিভব শক্তি গতিশক্তি না, এটা হচ্ছে, এটা হচ্ছে গতিশক্তি বিভব শক্তির কত গুণ তার জন্য সূত্র। ঠিক আছে, তোমরা যখন তোমাদের ক্লাস সিরিজের বইটা খুলবা, ওখানে বিভব শক্তি গতিশক্তির কত গুণ তার জন্য সূত্র দেওয়া থাকবে। আমি জাস্ট বলার জন্য এই জিনিসটা বলা আর কি, যেন করে এই ম্যাথগুলো তোমাদের স্কিপ না হয়। এটা আমি পারি, পারার পরেও যেন স্কিপ না হয়। বুঝতে পারছো? তাহলে আরেকটা কি চাই, একটু খেয়াল করো, এটা একটু বড় করতে হবে। দেখো এখানে যে প্রথম ম্যাথটা আছে, সেই প্রথম ম্যাথটা, প্রথম যেটা খুলে রেখেছি, দেখো সেটা হচ্ছে যে 2 এত কেজি ভরের একটা ট্রাক 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। হ্যাঁ, 500 কেজি ভরের একটা পিক আপ ভ্যান ট্রাকের সামনে সমান গতিশক্তি অর্জন করতে চাইলে কত বেগে চলবে? তো জিনিসটা হচ্ছে এরকম, দেখো গতিশক্তি যদি সমান হয়, ধরো E1 ইজ ইকুয়াল টু যদি E2 হয়, তাহলে কি হবে? হাফ m1 v1 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ m2 হাফ m2 v2 স্কয়ার। তাহলে হাফ হাফ কাটাকাটি, তাহলে m1 বাই m2 ইজ ইকুয়াল টু হচ্ছে v2 বাই v1। এগুলো এগুলো আগে স্কয়ার ছিল, রুট ওভার করে দিলে এটা চলে আসবে। তুমি কি সম্পর্কটা বুঝছো? বুঝছি। তাহলে যদি বুঝে থাকো ফাইন, কোশ্চেনের মধ্যে m1 এর মানও দেওয়া আছে, m2 এর মানও দেওয়া আছে, v1 এর মান দেওয়া আছে, v2 এর মানটা বের করে ফেলবা। ঠিক আছে, ওকে। পরেরটা হচ্ছে ওই ফেমাস ওই ম্যাথটা, যে তক্তা কয়টা ভেদ করবে, কয়টা তক্তাতে কয়টা কি হ্যাঁ করবে, হ্যাঁ, একটু ভাবে যাবে ম্যাথ। বর্তমান। এখানে দুইটা ম্যাথ আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে, এই ম্যাথটা কি তোমাদের প্রবলেম হইতো? হয়তো হইতো না, কারণ সোজা ম্যাথ ছিল, প্রবলেম কেন হবে? কি বলছে, একটা বন্দুকের গুলি একটা নির্দিষ্ট বেগে চলার সময় একটা তক্তাকে ঠিকমতো ভেদ করতে পারে, অনুরূপ 25টা তক্তা ভেদ করতে হলে ব্যাগকে কত গুণ করতে হবে। তাহলে যদি তক্তার সংখ্যা বলে দেয়, ব্যাগ কত গুণ হবে সেটা বের করতে হবে রুট ওভার ভেদকৃত তক্তার সংখ্যা। বুঝতে পারছো? আর যদি ব্যাগের মান বলে দেয় কয়টা তক্তা ভেদ করতে পারবে, তাহলে হবে ব্যাগের মানকে, এই যে পরের ম্যাথ 29 নম্বর ম্যাথ কি বলছে দেখো, একটা রাইফেলের গুলি একটা তক্তাকে ঠিক মতো ভেদ করতে পারে, যদি ব্যাগ 4 গুণ করা হয় তবে কয়টা তক্তা ভেদ করতে পারবে। তো ব্যাগের যত গুণ সেটাকে তুমি যদি স্কয়ার করে দাও, তাহলে তক্তার সংখ্যা পেয়ে যাবে। তোমরা কি দুইটা ম্যাথ বুঝতে পারছো? এই দুইটা ম্যাথ এভাবেই আসবে, আর অন্য কোনো ভাবে আসার সম্ভাবনা নাই।
জি ভাই বুঝছি। বুঝা গেছে? তথ্যের সংখ্যা হলো রুট আর ব্যাগের সংখ্যা হলো স্কয়ার। স্কয়ার। আচ্ছা ঠিক আছে। এরপরে মাঝখানের ম্যাথটা তো বলছি, যখন ওই যে আহ, একটা ইটের উপর একটা ইট রাখতে কি পরিমাণ কাজ করতে হবে, যে সূত্রটি ছিল মানে এটা এম আগে স্লাইডে জি, দেখাচ্ছি। দেখাচ্ছিলাম, তাও একটু বলে এম জি ইন্টু এন এন মাইনাস ওয়ান ডিভাইড বাই এভাবে করে করে দিই। পরেরটাতে আসি। এখানে এখানে কেন হচ্ছে ম্যাথটা, এখানে হচ্ছে ওয়েট, লাস্টের দুইটা ম্যাথ দেখানোর জন্য আর কি। আমি আসলে একটা হাত কিনবো, এই হাত আমার এখানে হচ্ছে মাউসটা ল্যাপটপের পোর্ট মাত্র দুইটা, কিন্তু আমার আমার ল্যাপটপ হচ্ছে একটা ওয়াইফাই রিসিভারও আছে একটা, এই ওয়াইফাই রিসিভার লাগাইছি, আবার এখানে মাউস লাগবে, আবার এখানে প্যাড একটাও লাগবে, তো পোর্ট তো তিনটা না, একটা হাত কিনলে আশা করি প্রবলেমটা সলভ হবে। তো এখানে যে 4 নম্বর ম্যাথটা, 4 নম্বর যে ম্যাথটা দেখতেছো, এটা হচ্ছে সেটা হচ্ছে এরকম, 4 নম্বর ম্যাথটা তোমরা পড়ছো, এই যে বললাম যদি তোমাকে কি বলে এই আনুভূমিকের সাথে কোণ বলে, তখন ওই যে একটা সূত্র দেখাইছিলাম m1 যোগ m2 ইন্টু জি ইন্টু এস, আনুভূমিকের সাথে কোণ বলে কি হবে sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার থিটা, ঠিক আছে? আর যদি তোমার ক্ষমতা বের করতে বলে, ক্ষমতা মানে কত, বল কাজ ডিভাইড বাই তোমার কি সময় ইজ ইকুয়াল টু তোমার কি ক্ষমতা। এই যে ম্যাথটা দেখো, এই ম্যাথটা সেটাই বলছে, এখানে যে ম্যাথটা দেখতেছো এই ম্যাথটা, একটা দালানের ছাদের সাথে লাগানো 5 মিটার লম্বা একটা মই আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে ফেলে আছে। 60 কেজি ভরের এক ব্যক্তি 20 কেজি ভরের একটা বোঝা নিয়ে কোন একটা সেকেন্ডে, 0 সেকেন্ডে, আসলে 10 সেকেন্ড হবে, 10 সেকেন্ডে ছাদে ওঠেন, তখন তার ক্ষমতা বের করতে হবে। তো এইভাবে বের করবা, আগে তো কাজ বের করতে হবে, ডিভাইড বাই সময়, পারবা না? হ্যাঁ হ্যাঁ, আর এটা তো আনুভূমিকের সাথে আবার কিন্তু সাইন নিছে না? হ্যাঁ আনুভূমিক বললে সাইন, কিন্তু আর যদি বলে উল্লম্ব বললে আনুভূমিক, দেখো উল্লম্ব বললে কস। আচ্ছা কখন সাইন হবে কখন কজ হবে, তার চিত্রটা একটু আঁকি দিই, দেখো তোমরা যদি বুঝতে পারবে। যদি কখন এরকম হয়, বস্তু মেঝে বরাবর থাকে আর বস্তুকে বল দেওয়া হয় আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে, তাহলে দেখো বস্তু তো এদিকে যাওয়ার প্রশ্নই আসে না, বস্তু সবসময় মেঝে বরাবরই যাবে, তাহলে ফোর্স হচ্ছে এদিকে, সরণ হচ্ছে এদিকে, তাই এটা আসলে ফোর্স এবং সরণের অন্তর্ভুক্ত কোণ। কিন্তু যদি এরকম বলে, কিন্তু যদি এরকম বলা হয় কি, যে এটা হেলানো হেলানো তল আছে, কিন্তু বস্তু হচ্ছে এই জায়গা বরাবর, তো বস্তু যখন এই জায়গায় হয় তখন আনুভূমিক যখন বলে, তখন আনুভূমিকের জন্য হচ্ছে সাইন, আর এই উলম্বের কোণের জন্য হচ্ছে তোমার, এই উলম্বের কোণের জন্য হচ্ছে তোমার কস। বুঝা গেছে? জি। এটা ক্লিয়ার পুরা? আচ্ছা উলম্ব, এবার যে লাস্ট ম্যাথ, হ্যাঁ উদাহরণ উলম্বের জন্য 5, সাইন, উলম্বের জন্য সাইন না বলছি। উলম্বের জন্য না, আবার ভুলে ফেলবো, আনুভূমিক, আনুভূমিকের জন্য সাইন আর উলম্ব। আনুভূমিকের জন্য সাইন, আনুভূমিকের জন্য সাইন, ইয়েটা কোথায়, আনুভূমিকের জন্য হচ্ছে সাইন, আর উলম্বের জন্য হচ্ছে তোমার কি, উলম্বের জন্য হচ্ছে তোমার কত কস। ঠিক আছে? এখন হচ্ছে উদাহরণ 5, দেখো 100 কেজি ভর বিশিষ্ট একটা গাড়ির সমান্তরাল রাস্তায় 10 ব্যাগে চলা অবস্থায় বিপরীত দিকে 400 নিউটন বল অনুভব করে, এই অবস্থায় গাড়ির ইঞ্জিনের ক্ষমতা কত? পাওয়ার। আমরা জানি পি ইজ ইকুয়াল টু কত, ডাব্লিউ ডিভাইডেড বাই টি, তাই না? হ্যাঁ ডাব্লিউ মানে কি, এফ এফ ডিভাইডেড বাই টি, তাহলে এস বাই টি মানে হচ্ছে তোমার কি ভি, এবং সেটা কিন্তু ধ্রুব বেগ, ভিটা এখানে তোমার কি বেগ, ধ্রুব বেগ। সিম্পল, তোমাকে বলের মানটা কত বলে দিছে, বলের মানটা 400 নিউটন বলে দিছে, হ্যাঁ। 400 নিউটন। আর ব্যাগ ধ্রুব বেগের মান কত বলে দিছে, 10 মেশিন, 4000 ওয়াট, তারপর ওয়াট, অথবা তুমি যদি 1000 দিয়ে ভাগ করো, হচ্ছে 4 কিলো ওয়াট। ঠিক আছে? এবার হচ্ছে এটা ফেমাস ম্যাথ, এই যে 2017 কি বলছে, চিত্রে দেখানো পথে, দেখানো পথ দিয়ে, যে আমার মাউসটা থাকলে ভালো হতো, উল্টাপাল্টা হতো। চিত্রে দেখানো পথ দিয়ে 4 নিউটন ওজনে, মানে একবার এটা এখানে গেছে, একবার এখানে গেছে, তো তোমাকে বলছে পাথরটির স্থিতিশক্তি কত বৃদ্ধি পাইছে, তাহলে
তাহলে আসলে দেখো স্থিতিশক্তি ডিপেন্ড করে শেষ অবস্থান এবং আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপরে। সে কোন রাস্তায় গেছে, সে কি এই রাস্তায় গেছে, সে কি এই রাস্তায় গেছে নাকি এই রাস্তায় গেছে, এটার উপর ডিপেন্ড করে না। তাহলে আমার আদি অবস্থান হচ্ছে এই জায়গায়, আমার শেষ অবস্থান হচ্ছে এই জায়গায়, তাহলে আমার আদি আর শেষ অবস্থানের মধ্যে উচ্চতার পার্থক্য কত? 30 না। মিটার। তাহলে আমার ইপি বা বিভব শক্তির মান হবে এম ইন্টু জি ইন্টু আদি ও শেষ অবস্থানের উচ্চতার পার্থক্য। বুঝতে পারছো? এমজি তার মানে তো তোমার এখানে যে 50 মিটার 40 মিটার এগুলো আমার গণার বাইরে। বুঝতে পারছো? এগুলো কনফিউজ করার জন্য। এগুলো কনফিউজ করার জন্য মনে রাখবা এমজিএইচ বা বিভব শক্তি ডিপেন্ড করে আদি অবস্থা এবং শেষ অবস্থানের পার্থক্যের উপরে। এরপর নিচে একটা অবজেক্টিভ আছে যে 1 ওয়াট ইকুয়ালস টু কত লুমেন। মনে রাখবা 1 ওয়াট ইকুয়ালস টু 621 লুমেন। এটা আসলে দীপন তীব্রতার একক। মনে আছে? দীপন তীব্রতার একক হচ্ছে লুমেন। এটা বইতে হয়তোবা ছিল, এই জন্য দিয়ে দিচ্ছে। জগন্নাথের ডিসিশনে আসতে পারে। আমরা পরের স্লাইডে যাই। ফরেস্ট স্লাইডে যাওয়ার আগে আরেকটা নতুন ইয়ে নেই, শেষ হয়ে আসছে, তার 1 মিনিট। আচ্ছা, জুম। হ্যাঁ, জুম শেষ হয়ে আসছে। ঠিক আছে, তাহলে তুমি এটা মেসেঞ্জারে দিয়ে দাও।